নভেম্বর এসএসসি ও 2রা ডিসেম্বর এইচএসসি শুরু। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার সময়সীমা 1.5 ঘন্টা। স্বস্তিতে শিক্ষার্থীরা। পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। প্রিপারেশন ভালো মতো নেওয়ার চেষ্টা করছি। অটোপাস হচ্ছে না, পরীক্ষা নেওয়া হবে, ওটা শুনে ভালো লাগছে। প্রস্তুত, স্কুলগুলো মানতে হবে 11 নির্দেশনা। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত। অ্যাসাইনমেন্ট করেছে, লেখাপড়ার সাথে টাচে ছিল, ওরা কিছুটা এটার উত্তরণ করতে পারবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল, আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে সঙ্গে থাকবেন। ধন্যবাদ জাফর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি জুম্মান সাদিক জাফরিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর জন্মদিনে কাল একদিনের ক্যাম্পেইনে টিকা পাবেন 75 লাখ মানুষ। আরটিপিসিআরে করোনা পরীক্ষা হয়নি আজ। দুবাইগামী যাত্রীদের নমুনা দেওয়া হয়েছে আগের পদ্ধতিতেই। রাজনীতিতে ফিরতে জামায়াত ইসলামীর মাস্টার প্ল্যান। সরকারি 25টি সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের চক্রান্ত। 9 নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে তথ্য। এবং ই-কমার্স নিয়ে উচ্চ আদালতে 2 মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা প্রসঙ্গ। রাজস্ব ফাঁকি বিষয়ে আদেশকাল। অনুমোদনহীন ক্ষুদ্র ঋণ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। 14 নভেম্বর এসএসসি এবং 2রা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি না দিয়ে সময় থাকবে 1.5 ঘন্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়ে সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। করোনা মহামারীর ভয়াবহতায় 2020 সালের 17 মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ওই বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় অটোপাস। বিশ্বজুড়ে অতিমারির প্রকোপ কমে আসলে গত 12 সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় সোমবার এসএসসি ও এইচএসসির সময়সূচি প্রকাশ করা হলো। 14 নভেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবছরের প্রথম পাবলিক পরীক্ষা। শেষ হবে 23 নভেম্বর। এইচএসসি শুরু হবে 2 ডিসেম্বর, শেষ হবে 30 ডিসেম্বর। এবার পরিবর্তিত পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাতে এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সময় থাকবে 1.5 ঘন্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সময় সংবাদকে জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। স্কুলের প্রিপারেশন হচ্ছে যে আমাদের তো আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা করা দরকার আমাদের সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সেটা সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল, আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারব। পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা প্রস্তুত করছেন শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা অনুষ্ঠানের জন্য বাড়তি সচেতনতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কিছুদিন আগেও একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আমরা কি অটোপাসের দিকে যাচ্ছি, আমাদের এক্সামের রেজাল্ট। এখন আমাদের পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা অ্যাসাইনমেন্টের নম্বর চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালের যে বিষয়গুলি, যে সাবজেক্টে রয়েছে প্র্যাকটিক্যাল, সে প্র্যাকটিক্যালের খাতা আমাদের কাছে জমা হয়ে গেছে। মাউসির নির্দেশনা অনুসারে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। প্রতিদিন সকাল 10টা থেকে 11:30 এবং বিকাল 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি ঘোষণায় খুশি পরীক্ষার্থীরা। স্বস্তি জানিয়েছেন অভিভাবকরাও। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পুরো দমে ক্লাস শুরু হওয়ায় পরীক্ষা আয়োজনও কঠিন হবে না বলে মনে করছেন শিক্ষকরা। করোনার মহামারীতে 1.5 বছর ধরে বন্ধ স্কুল কলেজ গত 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়। এরপর থেকে সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয়েছে নানামুখী ব্যবস্থা। নির্দেশনা মেনেই পুরোদমে চলছে ক্লাস। এ অবস্থায় সোমবার দেয়া হলো 2021 শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি। দীর্ঘদিন পর পাবলিক পরীক্ষা না হওয়ার অচল অবস্থা কেটে যাওয়ায় স্বস্তি জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা হবে কিনা এতদিন তা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল,
কিন্তু এখন একটা পরীক্ষা তারিখ ঘোষণা করা হলো। পরীক্ষার আগে প্রিপারেশন যেমন নিচ্ছিলাম এখন একটু তেমন একটু ভয় সংকোচ হচ্ছে। প্রিপারেশন ভালো মতো নেওয়ার চেষ্টা করছি। অটোপাস হচ্ছে না, পরীক্ষা নেওয়া হবে, ওটা শুনে ভালো লাগছে। ক্লাস চলতেছে, পরীক্ষা হবে, পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে নভেম্বর 14 তারিখে। এজন্য আমি খুবই খুশি। আর শিক্ষকরা বলছেন ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভ্যস্ততা তৈরি হয়েছে, তাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও আছে বলে জানান তারা। ওদের সাথে একটু দূরত্ব হয়ে গেছে, ওরা একটু ভয় পাচ্ছে, কিন্তু আশা করি ওরা এটা কাভার দিতে পারবে। যেহেতু অ্যাসাইনমেন্ট করেছে, লেখাপড়ার সাথে টাচে ছিল, ওরা কিছুটা এটার উত্তরণ করতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। ওদের ভয়টা যদি ওরা কাটিয়ে উঠতে পারে তাহলে আশা করি আমরা সাকসেস হতে পারবো। পরীক্ষা সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কক্ষে বসতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল বিশেষ ক্যাম্পেইনে টিকা পাবেন ৭৫ লাখ মানুষ। যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদেরকে SMS এর ভিত্তিতে দেওয়া হবে কোভিড টিকা। অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। মজুদের সীমাবদ্ধতার মধ্যেও গত আগস্টের শুরুতে সপ্তাহব্যাপী সারা দেশে গণটিকা ক্যাম্পেইন করেছিল স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের প্রথম দিনই দেওয়া হয় রেকর্ড ৩২ লাখ টিকা। সে সময় প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আবারও ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হয় চলতি মাসের শুরুতে। আর সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গলবার দেশজুড়ে আবারও হতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন, লক্ষ্য ৭৫ লাখ মানুষকে টিকার আওতায় আনা। তবে এবারের ক্যাম্পেইনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এবার যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকা নেওয়ার কথা। এছাড়া অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। তবে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা গণটিকার ক্যাম্পেইনের বাইরে থাকবেন। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা 25 বছর বা তদূর্ধ্ব তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী তাদেরকে আমরা বিবেচনায় আনবো। আগের বারের মতো এবারের ক্যাম্পেইনে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে 3টি করে বুথে টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা বুথের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন, কমাতেও পারেন। প্রতিটি ইউনিয়ন 1500 বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। টিকা কার্যক্রম শুরু হবে সকাল 9টা থেকে। ক্যাম্পেইনের সময় যারা টিকা নেবেন তাদেরকে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আগামী মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে হতাশা কাটল আরব আমিরাত যাত্রীদের। করোনার সব শর্ত মেনে আজ রাত 1:30টায় 70 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। তবে ফ্লাইটের আগে RT-PCR-এ করোনা পরীক্ষার কথা থাকলেও তা হয়নি আজ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে রাত থেকেই ল্যাবে পরীক্ষা নিয়ে কিছুই জানেন না তারা। তাদের প্রস্তুতি আগামীকাল ঘিরে। বিমানবন্দরে RT-PCR ল্যাব বসানো হলেও শুরু হয়নি বিদেশগামীদের করোনা টেস্ট, কাটেনি সংশয়। সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় 3 মাস পর চালু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট। করোনায় স্বাস্থ্য সুরক্ষার সব শর্ত পূরণ করে দেশটিতে রাত 1:30টায় ছেড়ে যাচ্ছে বিমান। এই দফায় যাত্রী প্রায় 70 জন। আমিরাতগামী যাত্রীদের পরীক্ষার মধ্য দিয়ে বিমানবন্দরের RT-PCR ল্যাব কাজ শুরু করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এমনটা জানালেও সরেজমিনে জানা যায় ভিন্ন তথ্য। যারা আজ দুবাই যাচ্ছেন তাদের হচ্ছে না নতুন RT-PCR ল্যাবে করোনা পরীক্ষা। আজকে রাত্রে ফ্লাইট একটা যাবে, কালকেও যাবে। সুতরাং ইন এডিশন টু দ্যাট আমাদের এই এয়ারপোর্টের ভিতরে 6 ঘন্টা আগে আবার এটা করতে হবে। আর কোনো বাধা নাই ভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে। আজকে যেটা হচ্ছে এটা হলো আমাদের মোবাইল যেটা আমাদের হ্যাঙ্গারের সামনে সেট করা হয়েছে, ওনারা এখান থেকে স্যাম্পল নিচ্ছে, ওখানে গিয়ে টেস্ট করে। জাস্ট এটা 3 ঘন্টার মধ্যে এটা র্যাপিড টেস্ট আজকে চলে, আর অন্যটা আজকে হচ্ছে না। আর বাকিটা ওই অন্যগুলো যেটা এয়ারপোর্টে হওয়ার কথা এটা আগামীকাল হবে। আরও সমন্বয়হীনতা চোখে পড়ে তখনই যখন মন্ত্রণালয় ফ্লাইট চালুর বিষয়ে জানালেও স্বাস্থ্য বিভাগ জানায় ল্যাব চালুর বিষয় নিয়ে কিছুই জানে না তারা। আমাদের প্রস্তুতি বলছে কালকে বললো না 28 তারিখের জন্য, তাহলে ওদেরকে রাতে আমরা ডাকতে হবে ল্যাবের লোকজনকে। আমরা তো 28 তারিখ ধরে বসে আছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে বসানো ল্যাব থেকে 3 ঘন্টার মধ্যেই প্রবাসীরা হাতে পাবেন করোনা পরীক্ষার সনদ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।
2048 সালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যেতে চায় জামায়াত ইসলামী। এ লক্ষ্যে সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে নিয়োগ দেওয়া হবে 2 লাখ সদস্য। ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। সম্প্রতি জামায়াত শিবিরের নেতাদের রিমান্ডে সব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। বুলবুল রেজার রিপোর্ট। 2013 সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোটবাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার নতুন পথ খুঁজছে দলটি। চলতি মাসের 6 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে। দুদফা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2018 থেকে 2048 30 সালা পরিকল্পনা জামায়াত ইসলামীর। ভিশন 2048 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে। তারা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করে সেখানে বিদেশ থেকে ফান্ড এনে সে ফান্ডটা মূলত তাদের দলের উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া। কিছু কিছু মানুষকে তারা হেফাজতের সাথে ঢুকিয়ে দিয়েছে। এরকমভাবে সকলের কাছ থেকে তারা আসলে গোপন তথ্য সংগ্রহ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতার ধার প্রান্তে যাওয়া। গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় 400 ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে, যেগুলো জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল যে একদিকে আওয়ামী লীগের যে অর্জন সেটা তাদের মিডিয়া, তাদের বিদেশি থেকে কিছু চক্র তারা এটাকে বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিলে নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা। এটাই ছিল তাদের ওই যে বসুন্ধরা যে তারা মিলিত হয়েছিল, এর একটা প্ল্যান ছিল। এর আগে 2014 এবং 18 সালের জাতীয় নির্বাচনের আগেও ব্যাপক সহিংসতা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দলটি। ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও তারা ষড়যন্ত্র করছে বলে জানান গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আগুন সন্ত্রাস বিএনপিকে যেমন পিছিয়ে দিয়েছে, তেমনি সিরিজ বৈঠকের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে দলটি আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আসছে নির্বাচন কোনোভাবেই দলীয় সরকারের অধীনে হতে দেওয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরাধিকার হিসাবে পেয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার প্রজ্ঞা আর রাজনৈতিক জীবনের সাফল্য গাথা তুলে ধরেন। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী প্রধান এখন বিশ্ব নেতা। সিরিজ বৈঠকের নামে বিএনপি নানা আন্দোলন সংগ্রামের হুমকি দিলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের কেউ নেই। এটা আমি চ্যালেঞ্জ করেছি যে আপনাদের পার্টিতে পরবর্তী নির্বাচনের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে? অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। 2013 সালে সারা দেশে তারা জ্বালাও পোড়াও সহিংসতা করে দেশকে অস্থিতিশীল করে অচল করার চেষ্টা করেছিলেন। এখনও কিন্তু সেই পাকিস্তানের আদর্শের অনুসারে তারা এখনও দেশের মধ্যে সক্রিয়, তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে বিএনপি নেতারা এবার আর দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন। এই সরকারের পতন ছাড়া এই দেশের গণমানুষের গণতন্ত্র কায়েম হবে না। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জোট করে এই সরকার পতনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান মেনে পরবর্তী নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রশ্ন উঠল,
ই কমার্সের রাজস্ব ফাঁকি নিয়েও কাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এদিকে সারা দেশের অনিবন্ধিত সুদ কারবারিদের তালিকা তৈরি করে আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আরেকটি বেঞ্চ। ইভ্যালি, ইঅরেঞ্জ, ধামাকা সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়েছেন লাখ লাখ গ্রাহক। সেই টাকা কিভাবে ফেরত পাবেন ক্ষতিগ্রস্তরা তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া ই কমার্সে শৃঙ্খলা ফেরাতে আইন করারও কাজও শুরু হয়েছে। এমন বাস্তবতায় ই কমার্স নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়ে কথা হলো উচ্চ আদালতে। আদালত জানতে চান এসব প্রতিষ্ঠানগুলো সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে কি না। যদিও ই কমার্স রেগুলেটরি অথরিটির বিষয়ে মঙ্গলবার আদেশ দেওয়া হবে। এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়কে দোষারোপ করতেছে, সেই বিষয়টা তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। তো সেক্ষেত্রে যদি একটা রেগুলেটরি অথরিটি বা বডি থাকে তাহলে হয়তো সেই সমন্বয়হীনতাটা দূর হতে পারে। এদিকে সারা দেশে অনিবন্ধিত সুদী প্রতিষ্ঠান ও সুদ কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুধু তালিকা তৈরি করলেই হবে না, নিতে হবে আইনগত ব্যবস্থা। কারা কারা এই ধরনের ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া, এবং যখন এটা তারা লিস্ট করবেন এই সময়ে যখনই যারে পাবেন যে তারা লাইসেন্স ছাড়া আনঅথরাইজ, এই লোকাল মানে আমাদের এনফোর্সমেন্ট এজেন্সিকে সাথে নিয়ে তৎক্ষণাৎ অ্যাডভান্স এটা বন্ধ করে দিবেন। দেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৪৬টি। এছাড়া সমিতি, কোঅপারেটিভ সোসাইটির নামে সুদী কারবার করছেন কয়েক হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠান। ব্যক্তি পর্যায়েও উচ্চ হারে সুদের কারবার করেন মহাজনরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষ, ছাত্রাবাস সহ সব স্থানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। এমনটাই আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন আব্দুল হামিদ। এ সময় দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় খোলার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ উপস্থিত শিক্ষকরা। করোনায় শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি প্রয়োজনে অতিরিক্ত ক্লাস পরিচালনার উদ্যোগ নিতে বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে। দিনে দিনে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও তার সঙ্গে ঠিক তাল মেলাতে পারছে না সরকার। এদিকে মহামারী করোনায় এক প্রকার বিপর্যস্ত সম্ভাবনাময় এই খাত। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সম্ভব নয় পর্যটন খাতে এগিয়ে নেওয়া। বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জলে ভেসে গলা ছেড়ে গান, উল্লাস, একই বলে বুঝি অপার্থিব সুখ, আনন্দ, যেখানে নেই কোনো পিছুটান, নেই কোনো ব্যস্ততা কিংবা কাজের চাপ। বর্ষায় যৌবনবতী হাওর যেন সাগরের মতো অনন্ত অসীম এক জলাধার। সর্বত্র অথই জলের উদ্দাম আর ঢেউয়ের অবিরাম মাতামাতি। প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেম ভুলে থাকার সাধ্য আছে কার? টাঙ্গুয়ার হাওরের জল ছেড়ে এবারের গন্তব্য লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটের পরিত্যক্ত চুনাপাথরের খনি। কেউ বলেন শহীদ সিরাজ লেক, কেউ বা নীলাদ্রি লেক। স্থানীয়দের ভাষায় টেকের ঘাটের পাথর কোয়ারি। একপাশে ভারতের মেঘালয় পাহাড়, চারপাশে অসংখ্য ছোট বড় টিলা এবং তারই মাঝে স্বচ্ছ নীল জলরাশির এই নীলাদ্রি লেক। নামটি যেমন সুন্দর, রূপও তেমনি মোহনীয়। আমার কখনো আগে এখানে আসা হয়নি, খুবই সুন্দর জায়গা, আমি অভিভূত। নর্মালি পড়ালেখার অনেক চাপ থাকে, সো এখানে এসে ভালোই লাগতেছে মানসিক প্রশান্তির জন্য। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর, বারিক টিলা, একটি উপজেলায় কত কত সৌন্দর্য, কত কত প্রাকৃতিক ঐশ্বর্য। অথচ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভ্রমণের। এখানে আমরা এসেছি ফ্যামিলি নিয়ে, বাট খুব হয়েছে আলটিমেটলি এগুলার একটু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে খুব দরকার। তথ্য বলছে দেশে পর্যটন স্থান রয়েছে 800-র বেশি, যেসব স্থানে ঘুরে বেড়ান বছরে 1 কোটি দেশীয় পর্যটক আর শিল্পের সাথে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। টেকসই উন্নয়নটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, টেকসই পর্যটনকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলি আছে সেইগুলি জরাজীর্ণতা কাটিয়ে সেগুলিকে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি বৃদ্ধি করে আমরা পর্যটনকে আরও বিকশিত করার চেষ্টা করছি। ভ্রমণের পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে থাকতে হবে সচেতন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সুনামগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন বাংলাদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা এক জীবন্ত কিংবদন্তির নাম। গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা একই সাথে উন্নয়ন অগ্রগতি অর্জনের প্রতীক। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও বহুদূর এগিয়ে গেছে, ৪১% থেকে ২০% নিচে নেমেছে। দেশে এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না। আজকের এই দিনে আমার প্রত্যাশা থাকবে, মহান আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, আমরা যেন তাকে নিয়েই তার ১০০তম জন্মদিন পালন করতে পারি, যদি অবশ্য আমি নিজে বেঁচে থাকি। যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন ওয়াশিংটনে। তার সফর ঘিরে হোয়াইট হাউসের সামনে আনন্দ মিছিল করছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে ওভাল অফিস এবং তার বাসভবন হোয়াইট হাউসের সামনে। সেই হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সমবেত হয়েছে। আপনি জানেন যে রাজধানী ওয়াশিংটন ডিসিতেই আছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দলীয় নেতাকর্মীরা তারা এসে হাজির হয়েছেন। আজকের এখানের উদ্দেশ্য হচ্ছে, এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে সবাই। সঙ্গে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সঙ্গে রয়েছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এইখানকার এই ওয়াশিংটনের দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন। এটি একটি আনন্দ সমাবেশ, এটি একটি শান্তি সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ এসে যে ৭৬তম সাধারণ অধিবেশনে যে ভাষণ দিয়েছেন এবং সেখানে বাংলাদেশকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন সেটি কিন্তু বিশ্ব নেতৃবৃন্দের কাছে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের শান্তির কথা তিনি বিশ্ববাসীকে তুলে ধরেছেন। তারই আনন্দ সমাবেশ এবং শান্তি সমাবেশ হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমি দেখতে পাচ্ছি এখানে সবাই উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। হোয়াইট হাউসের সামনে তারা সবাই সমবেত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের যে আগমন এবং সেটি জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে তিনি এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তারপরে রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিনি এসেছেন ব্যক্তিগত সফরে। এবং এখানকার যারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা অনেকদিন পর ওয়াশিংটনে দলীয় প্রধানকে, সরকার প্রধানকে দেখার কারণে তারা কিন্তু আনন্দে উদ্বেলিত। এমন একটি সময়ে তারা সবাই এই হোয়াইট হাউসের সামনে উপস্থিত হয়েছেন এবং দলীয় প্রধানকে পেয়েছেন। মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, সেই জন্মদিনের আনন্দ উৎসব, সেই জন্মদিনের যে উৎসব, সেই উৎসবের সঙ্গে শান্তি সমাবেশ মিলে একটি ভিন্ন আমেজ এই হোয়াইট হাউস ঘিরে তৈরি হয়েছে। তবে দলীয় প্রধান তিনি কোনো আনুষ্ঠানিক তার কোনো কর্মসূচি নেই, তিনি ব্যক্তিগত সফরেই এখানে রয়েছেন। ৩০শে সেপ্টেম্বর বিকেল বেলায় যে ওয়াশিংটন ডিসির ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছিল হোয়াইট হাউসের সামনে থেকে যে আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, যে আনন্দ সমাবেশ, তার সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হোয়াইট হাউস, ওয়াশিংটন। জাতিসংঘ অধিবেশন শেষে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটনে আছেন। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করেছেন। সে খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ জাফর। 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলের মোড় এলাকায় যে এক কলেজ ছাত্রী ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারেনি, তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং একাধিক টিমকে কিন্তু এখানে মাঠে নামানো হয়েছে। তবে একটি বিষয়, উৎসুক জনতা ভিড় করায় কিন্তু ফায়ার সার্ভিসকে যে ময়লাগুলো অপসারণ করবে সেখানে অপসারণ করে উদ্ধার অভিযান চালাবে তাদেরকে চরম বেগ পেতে হতে এখানে উৎসুক হাজার হাজার জনতা কিন্তু ভিড় করে আছে। তাদেরকে আগে নিয়ন্ত্রণ করতে হবে এখানে উদ্ধার কাজ চালানোর জন্য। আমরা যেটুকু ঘটনা জানতে পেরেছি, ঠিক রাত 10:10 সাদিয়া নামে এক কিশোরী কলেজ ছাত্রী, বলা চলে ইসলামিয়া কলেজের ছাত্রী, রাত 10:10 তার মামার সাথে এক মার্কেট থেকে চশমা কিনে তার বাসায় ফিরে যাচ্ছিলেন। ঠিক যাওয়ার সময় এই যে ড্রেনটি রয়েছে, ড্রেনের এক পাশ দিয়ে তেরা যাচ্ছিলেন, হঠাৎ করে মেয়েটি কিন্তু এই ড্রেনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার মামা ছিলেন সাথে করে, তার মামা ড্রেনে ঝাঁপ দেন, কিন্তু তাকে আর রক্ষা করতে পারেন বা তাকে বাঁচাতে পারেননি এখন পর্যন্ত। এরপর যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কিন্তু এখানে এখন উদ্ধার অভিযান চালিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি
ফায়ার সার্ভিস যে কর্মকর্তা রয়েছে নিউটন, আমরা জানতে চাইবো এখন পর্যন্ত আপনারা কি খবর পেয়েছেন এবং উদ্ধার কাজ কেমন চলছে, এখন কি আসলে এই কলেজ ছাত্রীর সর্বশেষ অবস্থা আপনারা জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যে বিষয়টা আমরা মেসেজ পেয়েছি সেটি হচ্ছে আনুমানিক 10টা 15-র দিকে আমরা মেসেজ পাই, এবং যে আগ্রাবাদ এবং চৌমুহনের এই জায়গাটার মধ্যে ড্রেনের মাঝে একটি মেয়ে 20 বছর বয়স্ক একটি মেয়ে সাদিয়া নামের একটি মেয়ে পড়ে গিয়েছে। তো যেখানে আমাদের উদ্ধার টিম, আমাদের ডুবুরি টিম এখন পর্যন্ত আমরা সার্চ করে যাচ্ছি, কিন্তু যে বিষয়টা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার নিচে যে স্ল্যাবটি চলে গিয়েছে, এই রাস্তাটি এখান থেকে দীর্ঘ 2 মাইল পর্যন্ত বারেক বিল্ডিং পর্যন্ত চলে গিয়েছে এবং খুবই গভীর আছে ভিতরে, এবং ময়লা দ্বারা রাস্তাটা অনেকাংশে আটকে গেছে। দীর্ঘ বছর যাবত এইসব ময়লা জমে এখানে স্তূপ হয়ে গেছে, যার কারণে এখানে নিচে দিয়ে যখন পানি আসে তখন রাস্তাটা ক্লিয়ার হয় এবং অন্য সময় ময়লা আবর্জনায় এটা জমে থাকে, যার কারণে আমরা আশঙ্কা করছি এখন ভিতর দিয়ে ভিকটিমটা চলে গিয়েছে কিনা। আমরা সেটা মাথায় রেখে আমরা আমাদের উদ্ধার কাজ অব্যাহত রেখেছি। আপনাদের কয়টি টিম কাজ করছে এবং উদ্ধারকারী দল ডুবুরি দল রয়েছে কিনা, এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা ভিড় করে আছে, তাদের জন্য উদ্ধার কাজ আমরা ব্যাহত হচ্ছে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে পুলিশকে আপনি ইনফর্ম করছেন কিনা উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য এখান থেকে? আমরা অলরেডি পুলিশ আমাদের সাথে আছেন, পুলিশ প্রশাসন আমাদের সাথে আছেন, আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি। এখানে যে উৎসুক জনতা, সেখানেও আমাদের কাজের মধ্যে বেশ বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আমাদের উদ্ধার টিম এবং আমাদের ডুবুরি টিম এখন এই কাজে নিয়োজিত রয়েছে। আমরা যদি বলি এখানে যে মেয়েটি নিখোঁজ হয়েছে, এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি তার মামার সাথে তারা যাচ্ছিল, কিন্তু মামার হাত থেকে ফসকে গেছে। সে কি কলেজ ছাত্রী কিনা বা তার কোনো পরিচয় পেয়েছেন কিনা আপনারা? আমরা যতটুকু জেনেছি তার একজন কাজিন এসছে এখানে, তার থেকে জানতে পেরেছি মেয়েটির নাম সাদিয়া এবং বয়স 20 বছর। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটনের সাথে, তিনি আমাদেরকে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। আসলে কিন্তু যে কলেজ ছাত্রী এখানে 10টা 10 মিনিটে তার মামার সাথে চশমা কিনে বাজার থেকে বাসায় ফিরছিলেন, তখন কিন্তু কিছুটা গুড়ি বৃষ্টি হচ্ছিল। এই ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আচমকা করে এই বাম পাশে যে ড্রেন, তিনি বাম পাশে ছিলেন, বাম পাশ দিয়ে তিনি হাত ফসকে পড়ে যান। এরপর তাকে উদ্ধার করার জন্য তার মামাও কিন্তু লাভ দিয়েছিল সেখানে, তার মামা তাকে আর উদ্ধার করতে পারেনি, সে ভেসে গেছে বলে ধারণা করছে। এবং এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে কিন্তু ডুবুরি দলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে যেটি ব্যাক পেতে হচ্ছে, এটি একটি আগ্রাবাদের যে বিশাল ড্রেন, এই ড্রেনটি বাদামতলি হয়ে অর্থাৎ যে মাজার গেটের ড্রেনটি হয়ে বাদামতলি হয়ে বারেক বিল্ডিং হয়ে কিন্তু এটি কর্ণফুলী নদীতে গিয়ে পড়েছে। কিন্তু বছরের পর বছর এই ময়লা আবর্জনা পরিষ্কার না হওয়ায় কিন্তু এই আবর্জনার মধ্যে ঢুকে রয়েছে কিনা বা সেটি এখন পর্যন্ত যে নিখোঁজ যে কলেজ ছাত্রী তার কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী দল কিন্তু একযোগে চেষ্টা চালিয়েছে 1 ঘন্টার বেশি সময় ধরে, তবে এখন পর্যন্ত সেই নিখোঁজ কলেজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তো জাফর, এখন পর্যন্ত আমার কাছে ছিল রাত 10টা 10 মিনিটে যে এই কিশোর কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে ড্রেনে পড়ে। আমরা আবার দেখানোর চেষ্টা করি এখানের মধ্যে আসলে যে ড্রেনটি বাদামতলি মোড়ের যে ড্রেন, সেই ড্রেনের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এবং আমরা জানি রাত 10টা 10 মিনিটে এখানে বাদামতলি যে মার্কেট রয়েছে, সেই মার্কেটের থেকে কিন্তু তার মামার সাথে সাদিয়া নামের এই কলেজ ছাত্রী অর্থাৎ ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্রী সাদিয়া তার মামার সাথে সেই বাসায় ফিরে যাচ্ছিলেন চশমা কিনে মার্কেট থেকে। যাওয়ার পথে ঠিক ড্রেনে যে একটি উপরে স্ল্যাব ছিল না, সে পাশ দিয়ে যাচ্ছিলেন, মামার হাত ফসকে হঠাৎ করে কিন্তু এই কলেজ ছাত্রী নিজে ড্রেনে পড়ে যায়। এবং এরপর কিন্তু তার মামাও লাভ দিয়েছিলেন তাকে উদ্ধার করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আর উদ্ধার করতে পারেনি। এরপর যে প্রত্যক্ষদর্শী ছিলেন, সে প্রত্যক্ষদর্শী এখানে এসে কিন্তু তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী দল সেখানে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করে যাচ্ছেন। তবে এখন কিন্তু আমরা যতটুকু জানতে পারছি 1 ঘন্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিস ডুবুরি দল উদ্ধার চালিয়ে যাচ্ছে। তবে উদ্ধার করতে পারে তারা যেটা আশঙ্কা করছে, এই বড় ড্রেনটি কিন্তু বাদামতলি মোড় হয়ে তারা এখন আরেক বিল্ডিং চলে গেছে এবং কর্ণফুলী দিকে পড়ছে, সেখানে গিয়ে পড়েছে কিনা তারা নিশ্চিত হতে পারছেনি। এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের ড্রেনে পড়েছে কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে তার সর্বশেষ। চট্টগ্রামের আগ্রাবাদে ড্রেনে পড়ে এক কলেজ ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনার পরে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে।